Hello and welcome everyone. This is your English educator Mijan sir and you are watching the web solution West Bengal #1 study channel in partnership with Unacademy. Good evening সবাইকে, very good evening to everyone. আমাদের আজকে স্যাটারডে আর স্যাটারডে মানে মক টেস্ট তোমরা জানো যেভাবে আমরা প্রত্যেক সপ্তাহে মক টেস্ট গুলো কন্ডাক্ট করে থাকি সেই মতো করে কিন্তু আমরা আজকেও একটা মেগা মক টেস্ট আমরা আয়োজন করেছি। যেভাবে তোমাদের মর্নিং সেশনে ক্লাস হয়েছে সেভাবে ইভিনিং সেশনেও প্রত্যেক সপ্তাহে আমাদের ইংরেজিতে রাত 8টার সময় শনিবার করে আমরা মক টেস্ট গুলো নিয়ে থাকি, সেই মতো করে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রত্যেকে একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের সঙ্গে ম্যাক্সিমাম স্টুডেন্ট জয়েন করতে পারে, কারণ যত বেশি সংখ্যক স্টুডেন্টরা আমাদের ক্লাসে জয়েন করবে তত আমাদের কম্পিটিশনটা কিন্তু ভালো হবে। তো অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং শুরু হচ্ছে আমাদের আজকে মক টেস্ট। আজকে শনিবার এবং শনিবার মানেই আমরা মক টেস্ট করে থাকি, ঠিক আছে? আর আমাদের ক্লাসের টাইমিংটা একটু মনে রাখবে, আমাদের রাত 8টার সময় প্রত্যেক দিন আমাদের ক্লাস থাকে ইংরেজিতে, আর 8টা থেকে 8:30 পর্যন্ত ক্লাস শেষ হয়ে 8:30 থেকে 9টা পর্যন্ত তোমরা কিন্তু আমার কাছ থেকে TWS একাডেমিতে একটা মিক্সড ক্লাস পাও। এটা সোম থেকে শুক্রবার পর্যন্ত আমরা এই রুটিনটাকে মেনটেন করি, কিন্তু শনিবার একটানা 1 ঘন্টা ক্লাস। এখন 1 ঘন্টা ক্লাস চলবে, ঠিক আছে? সবাই ধৈর্য ধরে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা তোমাদের বেস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবে। স্কোর কিন্তু আমাকে জানাতে হবে, যেভাবে তোমাদের সঙ্গে আমার প্রত্যেক সপ্তাহে বলা থাকে স্কোরটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে হবে। রেকর্ডেড ক্লাসেও অবশ্যই কমেন্ট করে রাখবে, আর খাতা কলম নিয়ে কিন্তু সবাই বসে যাবে। এটা কিন্তু আমাদের মক টেস্টের একটা রুল, ঠিক আছে? তো আমাদের চ্যানেলে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 1 মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছি। এটা সবার সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব হবে, যত দ্রুত সম্ভব, এবং অল বাটনটাকে প্রেস করে রাখবে, ঠিক আছে? আর আমাদের যে অফিসিয়াল ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও তোমরা জয়েন করতে পারো ক্লাসের নোটিফিকেশন এবং ইম্পর্টেন্ট লিংক পাওয়ার জন্য। তো আমি আর সময় নষ্ট করছি না, শুরু হয়ে যাচ্ছে আমাদের আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে কি কোয়েশ্চেন রয়েছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ম। ফার্স্ট কোয়েশ্চেন আমি ইডিয়ম থেকে রেখেছি। ইডিয়ম, এই ইডিয়মের মিনিংটা তোমরা এখন বলো। টু ওয়াক অন এয়ার, আমি তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় ফিক্সড করতে চাই, তোমরা একটু ভেবে উত্তরটা করো। প্রত্যেকে তোমরা তোমাদের সাধ্যমতো চেষ্টা করবে বেস্ট আনসার করার। চলো 15 সেকেন্ডস ঠিক থাকবে নাকি? করো। কি লিখেছি আমি একটু মন দিয়ে দেখো তো। দ্য বয়েজ আর ওয়াকিং অন এয়ার, মানে আমি জাস্ট এই পোর্শনটুকুকে একটা সেন্টেন্সের মধ্যে রেখে দিয়েছি। আমি মনে করি যে এইগুলোকে যদি সেন্টেন্সের মধ্যে রেখে একটু শেখা যায়, আমার মনে হয় এটা কমপ্লিটলি তোমাদের মনে থেকে যাবে, মুখস্থ হয়ে যাবে। দ্য বয়েজ আর ওয়াকিং অন এয়ার, এই সেই ওয়াক অন এয়ার এটাকে কন্টিনিউয়াস করা হয়েছে বলে আইএনজি যুক্ত করেছি। বিকজ দেয়ার টিম ওয়ান দ্য ম্যাচ বাট ট্রফি, তাহলে ছেলেগুলো ওয়াকিং অন এয়ার কারণ তাদের টিম জিতেছিল, সেই জন্য তাদের কি অবস্থা হয়েছিল? টু বি কমপ্লিটলি ফ্রি, টু বি ভেরি রিচ, টু ফিল ভেরি ডিপ্রেস, হতাশ হয়েছিল ট্রফি জেতার জন্য? নিশ্চয়ই নয়, ডিপ্রেস মানে হতাশ হওয়া, এটার সঙ্গে অর্থ যাচ্ছে না, ঠিক আছে? টু ফিল ভেরি হ্যাপি, টু বি ভেরি হ্যাপি, তাহলে তারা খুব খুশি হয়েছিল। দেখো সেন্টেন্সের মধ্যে এটাকে রাখাতে তোমাদের কিন্তু জিনিসটা মাথার মধ্যে গেঁথে গেল, তাই না? তাহলে টু ওয়াক অন এয়ার মানে টু বি ভেরি হ্যাপি, টু বি ভেরি হ্যাপি, খুব খুশি থাকা, সেটাকে বলে টু ওয়াক অন এয়ার। এয়ারের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, তার মানে প্রচন্ড খুশি থাকা, এই অর্থেই ব্যবহৃত হচ্ছে। প্রথম প্রশ্নের উত্তরের জন্য বি হবে কারেক্ট আনসার। একদম সঠিক উত্তর করতে পেরেছো, আমি প্রত্যেকের উত্তর কিন্তু দেখছি, ঠিক আছে? খুব সুন্দর উত্তর হচ্ছে। চলো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, ওয়ান হু লিভস ওয়ানস কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার। তাহলে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ডিটেল আমি একটু পরে বলছি, তোমরা ভেবে বলার চেষ্টা করো, কাউন্ট করতে থাকবে প্রত্যেকে, ঠিক আছে? চলো, one who leaves one's country to settle in another, তাহলে ওয়ান মানে কোনো ব্যক্তি যে লিভ মানে ছেড়ে চলে যায় তার নিজের দেশটাকে অন্য জায়গায় সেটেল হওয়ার জন্য, তাকে আমরা ওয়ান ওয়ার্ডে কি বলবো? এখানে দেখো দুটো অপশন খুব কাছাকাছি আছে, আর এই দুটো অপশন তো মোটেই আমাদের হবে না। ফরেনার মানে তো বিদেশি, তাহলে ওয়ান হু লিভস ওয়ানস কান্ট্রি, যে তার দেশ ছেড়ে চলে যাচ্ছে, যে তার দেশ ছেড়ে চলে যায় অন্য দেশে সেটেল হওয়ার জন্য। ইমিগ্রান্ট কথাটার মানে কি বলতো? ইমিগ্রান্ট মানে ওয়ান হু কামস
in another country to live permanently। ধরো এটা আমরা মিনিং করেছি, যার অর্থ হচ্ছে প্রবাসী। তার মানে আমি যদি অন্য কোনো দেশে চলে যাই, সেখানকার বাস করার জন্য পার্মানেন্টলি আমি সেখানকার প্রবাসী হয়ে যাচ্ছে, মানে সেই দেশের হিসেবে। কিন্তু বলেছে ওয়ান হু লিভস, মানে আমি দেশ ছেড়ে যখন চলে যাচ্ছি তখন সে হয়ে যাচ্ছে এমিগ্রান্ট। এমিগ্রান্ট এই অর্থ আমরা বলবো দেশান্তরী, ঠিক আছে, এক দেশ থেকে আরেক দেশে ছেড়ে চলে যাওয়া, দেশান্তরী। আমাদের অ্যাকচুয়ালি প্রশ্নে যেটা চেয়েছে তার উত্তর হবে আমাদের সেকেন্ড অপশন, এটা হবে যে এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে আর এক দেশ থেকে অন্য দেশে আসছে। মানে আমি এই দেশ থেকে যখন চলে যাচ্ছি তখন আমি এই দেশের এমিগ্রান্ট হয়ে যাচ্ছি, আর আমি আবার ওই দেশে যখন পার্মানেন্টলি বাস করছি তখন সেখানকার আমি ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছি। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি বলতে চেয়েছি? তাহলে বি উত্তর হবে আমাদের সঠিক উত্তর। যারা বি নিয়েছো একদমই ঠিক আছে। চলে যাচ্ছে আমি পরের কোয়েশ্চেন নাম্বার 3 তে। খুব মন দিয়ে প্র্যাকটিস করো, খুব ভালো একটা প্র্যাকটিস সেকশন, কিন্তু টোটাল আমি 30 কোয়েশ্চেন্স রাখবো, ঠিক আছে। কমপ্লিট 30টা প্রশ্ন প্র্যাকটিস হবে, ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন আসবে, এক্সপ্লানেশন হবে, সমস্ত ডাউট ক্লিয়ার করা হবে এই সেকশন থেকে। প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটাকে, সবাই একটু শেয়ার করে দাও, একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ এত সুন্দর সেকশন একমাত্র তোমাদের উপস্থিতিতেই কিন্তু সমৃদ্ধ হবে। প্রত্যেকে শেয়ার করো। কি আছে কোয়েশ্চেন নাম্বার 3 তে? বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ম। টু টেক এ চিল পিল, চিল মানে ঠান্ডা শীতল, ঠিক আছে। পিল বলতে কোনো বড়ি ওষুধ জাতীয় কিছু একটা হবে। তো যাই হোক আক্ষরিক অর্থ খুঁজো না, আমি জাস্ট এমনি বললাম টু টেক এ চিল পিল কথাটার অর্থ তোমরা এখান থেকে খুঁজে বের করো। কোয়েশ্চেন নাম্বার 3, ওকে বলো, প্রত্যেকে বলো। ওকে ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, একদম সঠিক, খুব ভালো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3 জন্য অপশন হবে আমাদের সেকেন্ড, টু কাম ডাউন। টু কাম ডাউন, এই কাম মানে কি বলতো? CALM কাম, আর COME কাম, এই দুটো শব্দ কিন্তু আমাদের অনেক সময় মিনিং এর গোলমাল হয়ে যায়। কাম মানে কিন্তু শান্ত থাকা, ঠান্ডা থাকা বোঝায়, আর এই কাম মানে আশা, তাই তো? উচ্চারণ কিন্তু এটা কাম হবে, CALM কাম। তাহলে টু টেক এ চিল পিল মানে টু আস্ক এ ডক্টর ফর মেডিকেশন নয়, এটা হবে না। টু ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, সেটাও হবে না। টু গাল্প এ ট্যাবলেট ফর এ কোল্ড, এটাও নয়। টু কাম ডাউন, ঠান্ডা থাকা, স্থির থাকা, শান্ত থাকা, যেরকম বলতে পারো। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 জন্য বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন করছি। কোয়েশ্চেন নাম্বার 4, identify the segment that contains a grammatical error. If there is no error, select no error. তো যদি কোনো এরর না থাকে, নো এরর তোমরা নিয়ে নেবে। His injury does not seems to affect him very much, এটা কিন্তু তোমাদের ভার্ব রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে। ভার্ব যারা শিখেছো তাদের কাছে এই কোয়েশ্চেনটা কোনো ব্যাপারই নয়, খুব সহজেই তোমরা পেরে যাবে। সময় শুরু হয়ে গেছে, করো। ওকে একদম টাইমস আপ। কি হবে? হিজ ইনজুরি ডাজ নট সিমস, তাহলে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী জানি যে প্রথমে সাবজেক্ট বসাতে হয়, আর যখন ডাজ নট আসে তখন মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, মানে বেস ফর্ম, এটাই তো সূত্র হয়, বেস ফর্ম বসে ডাজ নট এর পর। তাহলে ডাজ নট এর পরে দেখো সিমস, এখানে এস দেওয়া হয়েছে, সেটা কিন্তু কোনো নিয়ম অনুযায়ী এটা একদমই ভুল হয়েছে। আর সেন্টেন্সটা সঠিক হতে পারে হিজ ইনজুরি ডাজ নট সিম টু অ্যাফেক্ট হিম ভেরি মাচ। তাহলে এখানে আমরা কি করব? সিম ব্যবহার করব। তাহলে এই পার্টটা আমাদের ভুল আছে, সেই অর্থে সেটা আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি, সেটা বি অপশনে রয়েছে। তো যারা বি করলে একদমই ঠিক আছে, এইভাবেই করতে থাকো প্র্যাকটিস। পুরো সেশনটাই বাকি রয়েছে, মন দিয়ে ধৈর্য ধরে ক্লাসটা কমপ্লিট করো, অনেক নতুন নতুন ইনফরমেশন পাবে, সবকিছু তোমাদের জানার জন্য, সমস্ত সিলেবাস রিলেটেড। কোনো অপ্রাসঙ্গিক সময় নষ্ট আমি করব না, প্রত্যেকের সময়ের গুরুত্ব আছে এটা আমি বুঝি, প্রত্যেকের সময় পর্যন্ত শেষ পর্যন্ত থেকো। 5 নাম্বার প্রশ্ন কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এখান থেকে তোমাদের সিনোনিমটা খুঁজে বের করতে হবে, প্রম্পটের জন্য কারেক্ট সিনোনিমটা খুঁজে বের করো, ঠিক আছে। সময় শুরু হয়ে গেল, প্রত্যেকে করে যাও, এইভাবে প্র্যাকটিস করতে থাকো। হচ্ছে একদম একদম সঠিক, একদমই ঠিক আছে, খুব ভালো হয়েছে, একদম তাই। এখানে উত্তরটা আমাদের কোনটা নিতে হবে? প্রম্পট মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? প্রম্পট মানে হচ্ছে যেটাকে আমরা বলি কুইক। প্রম্পট মানে আমরা বলতে পারি যেটা তাড়াতাড়ি হয়, তাই তো? মানে এখানে আমাদের সিনোনিম হচ্ছে
কিন্তু এই যে স্লোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তড়িঘড়ি, তড়িঘড়ি, সঙ্গে সঙ্গে, চটপটে, মানে তাড়াতাড়ি করে, যেমন মানে কুইকের সমার্থক, কুইক তাড়াতাড়ি করা যেটা আর কি বলে। স্লো এর বিপরীত অর্থ হয়, গ্রাজুয়াল এর বিপরীত অর্থ হয়, লেন্দি এর বিপরীত অর্থ হয়। তাহলে এগুলো প্রত্যেকটা পারস্পরিক কিন্তু অ্যান্টোনিমের দিকে যাচ্ছে। আমাদের প্রশ্নে কিন্তু চেয়েছে সিনোনিম, তাহলে সিনোনিম কোয়েশ্চেন নাম্বার 5 এর জন্য সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 কমপ্লিট হলো। নেক্সট নাম্বার 6 আসবো। এখানে বলেছে আইডেন্টিফাই, সবাই ডিরেকশন পড়ার হ্যাবিট করবে, কারণ ডিরেকশন অনেকে মিস করে গিয়ে সিনোনিমকে অ্যান্টোনিম লিখে, অ্যান্টোনিমকে সিনোনিম লিখে এসে পরে টেনশন করে, সেটা করো না, ডিরেকশন গুলো পড়বে। কি বলেছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস এ গ্রামাটিক্যাল এরর। তো এগুলো করতে বেশ ভালোই লাগে। এখানে তোমাদের টেন্সের একটা কোয়েশ্চেন আবার আছে, তবে শুধু টেন্স রিলেটেড হয় না, পার্টস অফ স্পিচের যে কোনো টপিকের উপর গ্রামাটিক্যাল এরর কিন্তু আসতে পারে, কমন এররের মতোই। কোয়েশ্চেনগুলো একটু ঘুরিয়ে হচ্ছে, একটু অন্যভাবে দিচ্ছে, ঠিক আছে? করো প্রত্যেকে। একদম 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 ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক আছে। কি বলেছে, ইন্ডিয়া, সিন্স ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড ডুইং ওয়েল, যেহেতু ইন্ডিয়া শুরু করেছে ভালো পারফর্ম করতে হকিতে, ইট হ্যাড ওয়ান্স এগেইন বিকাম এ পপুলার স্পোর্ট, এটা আরো একবার একটা জনপ্রিয় খেলা হয়ে উঠেছে। এবার আমার বক্তব্যটা শোনো, ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড, সিন্স ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড, তাহলে এখানে সিন্স রয়েছে মানে একটা সময়ের উল্লেখ থাকবে। তো এখানে আমরা এখানে এটাকে আমরা তোমাদের জয়েন করার হিসেবে ব্যবহার করতে পারি, যেহেতু অর্থ ব্যবহার করা যাচ্ছে, কনজাংশনের মতো কাজ করছে। তাহলে যেহেতু ইন্ডিয়া ভালো পারফর্ম করতে শুরু করেছে হকিতে, তাই এটা হয়ে গিয়েছিল অতীতকালে, আমরা এটা লিখতে পারবো না, ইট হ্যাজ বলে সেন্টেন্সটাকে কারেকশন করতে পারি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সেই রাখবো আমি। এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, এখানে আমাকে প্রেজেন্ট টেন্স রাখতে হবে, কারণ সিকোয়েন্স অফ টেন্স বলে একটা ব্যাপার আছে তো না, সিকোয়েন্স অফ টেন্স, টেন্সের যে সিকোয়েন্স, কোথায় কোন টেন্সটা তোমরা প্যারালালি ইউজ করবে, এগুলো তোমাদের জানা উচিত। তো সেই হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা এখানে পাস্ট টেন্সে রয়েছে, যেটা কমপ্লিটলি রং। এখানে আমাদের হ্যাজ হবে, এবং সেই পার্টটা আমাদের খুঁজে পাচ্ছি কোথায়, বি পার্টে। যারা বি অপশনটাকে সিলেক্ট করেছো একদমই কারেক্ট, ঠিক আছে? তো কাউন্ট করতে থেকো খাতার মধ্যে, তোমরা যেভাবে আমি বলেছিলাম 1 2 3 করে এরকম করে ঠিক করবে, ঠিক আছে? যেটা ভুল হবে সেটা ক্রস চিহ্ন দেবে, যেটা ঠিক এরকম করে মোট কাউন্ট করে আউট অফ 30 তে কত স্কোর হচ্ছে আমাকে কিন্তু তোমাদের শেষে জানাতে হবে। প্রত্যেকের দায়িত্ব নিয়ে কাজগুলো করো, ঠিক আছে? তোমাদের ভালোর জন্যই এগুলো আমাদের কিন্তু কন্ডাক্ট করা, তো অবশ্যই পারস্পরিক সহযোগিতা না হলে কিন্তু সেশনটা সুন্দর হবে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 এ আসবো আমি। একটা সিম্পল প্রিপোজিশন দিয়ে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, বলো প্রত্যেকে করো। ভিডিওটাকে শেয়ার করো, যারা সবে সবে জয়েন করেছো অবশ্যই প্রত্যেক একটা করে লাইক করে দিও, ঠিক আছে? অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দিও আমাদের এই সেশনটার জন্য। তো খুব সিম্পল একটা কনসেপ্ট রয়েছে এখানে, খুব একটা বেশি চাপ নাই, কারণ প্রশ্নটা যথেষ্ট সহজ। কি বলেছে, দ্য টেররিস্ট ওয়্যার আর্ম ড্যাশ মেশিন গানস, তাহলে মেশিন গানস তো কোনো একটা ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছে, তাহলে আর্মের পরে আমরা এখানে উইথ প্রিপোজিশন দিয়ে দেবো, কারণ কোনো বস্তুবাচক শব্দ বোঝালে উইথ হয়। আর্মড উইথ মেশিন গান, সি হবে আমাদের সঠিক উত্তর। যারা সি নিয়েছো একদমই কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 7 শেষ হলো এবং উত্তর হয়ে গেল আমাদের সি। চলো পরের প্রশ্ন করি আমরা। অ্যান্টোনিম, মিজারেবল শব্দটা অনেকেরই জানা আছে, ম্যাক্সিমাম তোমাদের সকলেরই জানা শব্দটা, আমরা সবসময় ফেস করি, পড়ি। এর একটা অ্যান্টোনিম খুঁজে বের করো দেখি 4টে অপশন থেকে, করো প্রত্যেকে করো। এখানে দেখো প্রশ্নের মধ্যে বলেছে, একদমই সঠিক তোমাদের উত্তরটা, যেটা আমি দেখলাম একদমই কারেক্ট করেছো। কারণ দেখো মিজারেবল মানে হচ্ছে অ্যাকচুয়ালি দুঃখপূর্ণ, করুণপূর্ণ, ঠিক আছে? মানে কষ্টদায়ক, যন্ত্রণাপূর্ণ, যার মধ্যে ট্রাজিকটা অর্থ করে, অর্থাৎ মিজারেবলের জন্য ট্রাজিক কিন্তু একটা সিনো যায়, স্যাডটা অনেকটা সিনোনিমের দিকেই আসবে, নার্ভাসের সঙ্গে আসবেই না। চিয়ারফুলটা হবে আমাদের কারেক্ট অ্যান্টোনিম, কারণ এর মধ্যে আছে দুঃখ, ট্রাজিকের মধ্যে আছে দুঃখ, স্যাডের মধ্যে আছে দুঃখ, কিন্তু চেয়ারফুলের মধ্যে আছে প্রফুল্ল, আনন্দ। তাহলে হলো, মেলাতে পারলাম, আমরা অর্থ অনুযায়ী এটাকে মিলিয়ে দিলাম, বিপরীতার্থক শব্দ হচ্ছে দুঃখ, আনন্দ, তাহলে চেয়ারফুল ইজ দা রাইট আনসার, ঠিক আছে? চেয়ারফুল হবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8 এর জন্য বি হবে সঠিক উত্তর। প্রত্যেকের মানেটা আমি সাইডে লিখে দিলাম, এইভাবে কিন্তু প্র্যাকটিস করো।
ওকে নেক্সট, এটা একদম সবাই পারবে, 100% সবাই পারবে। কোশ্চেনটা অনেকেই তোমরা আমার কাছে হয়তো অনেকদিন আগে একবার পড়েছিলে। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? এই কথাটা আমরা ছোটবেলায় কিন্তু শুনেছি, তাই না? এখানে কিন্তু কুকুর বিড়ালের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বৃষ্টি, কুকুর, বিড়াল, কোনো চাপ নেই, এরকম কিছু হবে না। ফেসিং লাইট রেইন অ্যান্ড উইন্ড, রেইনিং ভেরি হেভিলি, হ্যাভিং লটস অফ পেটস অ্যারাউন্ড ইউ, ওয়ারিড অ্যাবাউট ক্যাটস অ্যান্ড ডগস। বলো কোনটা হবে? করতে থাকো। একদম সঠিক, একদম সঠিক, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। 2 নম্বর অপশনটাই আমাদের কারেক্ট হচ্ছে, তাই না? রেনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে কুকুর বিড়ালের মতন বৃষ্টি হচ্ছে, এরকম কিছু একটা বলতে চাইছে, কিন্তু আমরা ওদিকে যাব না। না, আমরা বলবো ওয়ারিড অ্যাবাউট ক্যাটস অ্যান্ড ডগস, কুকুর বিড়াল নিয়ে চিন্তিত থাকা। হ্যাভিং লটস অফ পেটস অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে অনেক রকমের পোষ্য প্রাণী দিয়ে পরিপূর্ণ থাকা নয়। ফেসিং লাইট রেইন অ্যান্ড উইন্ড, হালকা বৃষ্টি এবং হাওয়াকে ফেস করা, সেটাও নয়, বরং ভারী বর্ষণ, মুষলধারে বর্ষণ, এক নাগারে বৃষ্টি হওয়াটাকে আমরা বলি রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, আমাদের উত্তর হয়ে গেল সঠিক বি। বি হলো আমাদের কারেক্ট আনসার। চলো আমরা পরের প্রশ্ন করি। এখান থেকে তোমাদের খুঁজতে বলেছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। একদম তোমাদের প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার বেসড কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমাদের এগুলো সাজাচ্ছি। সুতরাং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসেছে। সুতরাং প্রশ্নগুলো সেই গুরুত্ব সহকারেই কিন্তু ফেস করো এবং সেইভাবে সেটাকে গ্রহণ করো, ঠিক আছে? তো দেখো প্রশ্ন থেকে বলেছে যে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজে বের করতে। করো। অ্যামেন্ডেবল, অ্যামিকেবল, অ্যামাইবেল, অ্যাপ্রোচেবল, কোনটা এখানে ভুল বানান রয়েছে? ডিরেকশনটা মিস করবে না। অনেক সময় প্রশ্নের কিন্তু মধ্যে বলে কিন্তু কারেক্টলি স্পেলড ওয়ার্ড খোঁজো, একটা অপশন থেকে হট করে উত্তরটা সিলেক্ট করে নিলে এটা যেন না হয়, ডিরেকশনটা মিস করবে না। হ্যাঁ, তাহলে কোনটা উত্তর হয়ে গেল আমাদের? অবশ্যই ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড হবে আমাদের এ, অ্যামেন্ডেবল, কারণ অ্যামিকেবল বানান কমপ্লিটলি কারেক্ট, অ্যামাইবেল বানান পুরোপুরি ঠিক আছে, অ্যাপ্রোচেবল একদমই কারেক্ট। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে অ্যামেন্ডেবল। অ্যামেন্ডেবল বানানটা ইনকারেক্টলি কেন? কারণ অ্যামেন্ডেবল বানান হচ্ছে এ এম ই এন, অ্যামিনেবল এ এম ই এন হয়, অ্যামিনেবল বা অ্যামেন্ডেবল যাই বলে সংশোধন করার যোগ্য, AMEN হতে হবে, অ্যামিনেবল। তো অ্যামিকেবল হবে না, অ্যামিকেবল কারেক্ট স্পেলড ওয়ার্ড। আর অ্যামিকেবল মানে অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি, আমরা বুঝি ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, মানেটা একটু জেনে রাখা ভালো এই প্রসঙ্গে। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে, এর মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। আর অ্যামাইবেল মানে অমায়িক, নম্র ভদ্র, যাদের ব্যবহার আচার আচরণের দিক থেকে আমরা বিচার করি। আর অ্যাপ্রোচেবল মানে হচ্ছে অনুমোদনযোগ্য, অনুমোদন করা যায় এমন, সুপারিশ করার মতন এমন কিছু, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 এসেছি। রোহান ইজ সো ম্যাগনিনিমাস দ্যাট এভরিওয়ান ইজ অলওয়েজ ড্যাশ টু হেল্প হিম ইন হিজ প্রজেক্ট। তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো, প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখছি, রীতিমতো দেখতে পাচ্ছি। তো প্রত্যেকে সেইভাবে কিন্তু উত্তরটা করে যাও। প্রত্যেকের মানে যার যেখানে ছোটখাটো ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, কোথাও কোনো সন্দেহ থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই মতো করে কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আর অবশ্যই কমেন্ট করে দেবে যে এই ধরনের ক্লাস তোমরা কেমন এনজয় করছো, কেমন ভালো লাগছে, ক্লাসের মধ্যে কি কি চেঞ্জেস আনলে ভালো হয়, কোন টপিক তোমাদের প্রবলেম হচ্ছে, এগুলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সেই মতো করে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোও কিন্তু পরপর নিয়ে আসবো। চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কিন্তু আমরা করছি, সেখানে সেই ক্লাসগুলো কোনোভাবে কিন্তু অবহেলা করো না। এক একটা ক্লাসের পিছনে কিন্তু অনেকটা করে সময় যাচ্ছে, ঠিক আছে? তো সেই ক্লাসগুলো যদি তোমাদের উপকারে লাগে, সেই কষ্ট কোনো কষ্টই নয়। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো সেইভাবে করতে থাকো এবং নোটস করতে থাকো। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করব, ঠিক আছে? চলো প্রশ্ন আমরা 11 নম্বর এসেছি। রোহান ইজ সো ম্যাগনিনিমাস। ম্যাগনিনিমাস মানে কি বলতো? ম্যাগনিনিমাস মানে অ্যাকচুয়ালি নোবেল, মানে জেনারাস, মানে উদার, মানে মহৎ। শব্দটা নতুন হতে পারে অনেকের কাছে, দেখে নিও। তো এখানে রোহান ইজ সো ম্যাগনিনিমাস দ্যাট এভরিওয়ান ইজ অলওয়েজ ড্যাশ টু হেল্প হিম ইন হিজ প্রজেক্ট। কোনটা হবে উত্তর? তোমরা বোঝার চেষ্টা করো, বলো, প্রত্যেকে করো। কোয়েশ্চেন নাম্বার 11। দেখো এখানে সমস্ত শব্দগুলো কিন্তু বেশ কাছাকাছি যাচ্ছে। রিল্যাক্ট্যান্ট মানে অনিচ্ছুক, এটা তো হবে না। ইগনোরেন্ট মানে কাজ করতে চায় না, এমন নেগেটিভ দিকে চলে যাচ্ছে। রোহান এত উদার
যে প্রত্যেকে সবসময় তার প্রজেক্টে সাহায্য করতে কি করে, আগ্রহী থাকে। এগারটাই ভালো থাকবে। এনথুজিয়াস্টিক মানে উৎসাহী, কিন্তু উৎসাহ মানে হচ্ছে একটু অন্যদিকে মিনিং করছে। এগার মানে আগ্রহী হয়ে থাকা, আর এটা উৎসাহিতও থাকা। এখানে আগ্রহটা ভালো হচ্ছে, এই অপশনটা হবে আমাদের কারেক্ট আনসার। পজিটিভ ওয়ার্ড, এখানে দুটো পজিটিভ ওয়ার্ড আছে, দুটো নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে এখানে আমাদের ফার্স্ট ওয়ার্ডটাই কিন্তু ঠিকঠাক থাকবে। এটাও কাছাকাছি যায়, কিন্তু এটা আরো বেশি, এর থেকে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এ অপশন ইজ দ্য রাইট আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 11। যারা এ করেছো একদমই ঠিক আছে, সেইভাবে কিন্তু তোমাদের কাউন্ট করতে থাকো, শেষে আমাদের কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। এখানে কি বলেছে, আই র্যাং আপ অ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন্ড বাট শি ডাজন্ট পিক আউট দ্য ফোন। এখানে আন্ডারলাইন করে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ডাজন্ট পিক আউট। এটার জন্য তোমরা সঠিক সাবস্টিটিউশনটা খোঁজো। ওকে, কি হবে উত্তর? আই র্যাং আপ অ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন। আমি আমার একটা পুরনো বন্ধুকে র্যাং আপ, রিং থেকে এসছে যেটা, রিং, র্যাং, রাং, এই ভার্বের ফর্মগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হয়। রিং, র্যাং, রাং। তাহলে আই র্যাং আপ অ্যান ওল্ড ফ্রেন্ড, আমি আমার একটা পুরনো বন্ধুকে রিং করেছিলাম, ফোন করেছিলাম। বাট শি ডাজন্ট, আমি কিছুক্ষণ আগে তোমাদের প্যারালালের ব্যাপারটা বুঝিয়েছিলাম যে সিকোয়েন্স অফ টেন্সে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা থাকে সেটা হচ্ছে, এটা যদি তুমি পাস্ট টেন্সে লেখো তাহলে তোমার সেই অনুযায়ী এটাকে পাস্ট টেন্সে রাখতে হবে, এটাই স্বাভাবিক অর্থ বোঝায়, ঠিক আছে? তাহলে সেই অর্থে আমরা দেখে নিচ্ছি যে ডাজন্ট একটা প্রেজেন্ট টেন্সে রেখেছে, অথচ সেন্টেন্সের শুরুটা কিন্তু পাস্ট টেন্স রয়েছে, তার মানে এর মধ্যে সাবস্টিটিউশন প্রয়োজন আছে, তাই ফার্স্ট অপশনটাকে হটিয়ে দিলাম। এবার কথায় আসি আমি, ইজ এর সঙ্গে ভার্বের প্রেজেন্ট টেন্স, এটা কি কোনো টেন্সে আসে? ইজ এর সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা কোনো টেন্সেই নেই। যারা টেন্স পারো তারা বুঝতেই পারছো যেটা কমপ্লিটলি রং। আর ওয়াজন্ট পিকড, এটা একটা প্যাসিভ সেন্সে যাচ্ছে, প্যাসিভ হওয়ার দরকার নেই। শি ডিডন্ট পিক আপ, সে এটাকে তোলেনি, সেন্সটা আমার অ্যাক্টিভে রাখতে হবে, তাই বি অপশনটা কিন্তু ঠিক আছে। যারা অপশন বি সিলেক্ট করেছো একদমই কারেক্ট আনসার হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 12 কিন্তু শেষ হয়ে গেল, এখনো আমাদের অনেকটা কোয়েশ্চেন বাকি আছে, তো এগোতে থাকো এইভাবে। কোয়েশ্চেন নাম্বার 12 এর জন্য বি হবে কারেক্ট আনসার। চলো আমরা পরের প্রশ্ন করি, নাম্বার 13 কি বলেছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভ সিলেক্ট দ্য ওয়ার্ড সিমিলার। সিমিলার মানেই সিনোনিম, তো সিনোনিম খোঁজো দেখি সাকসুলেন্ট এর জন্য কারেক্ট সিনোনিম কোনটা হবে, প্রত্যেকে করো। দেখো নতুন শব্দ হতে পারে অনেকের কাছে, খুব সহজেই পেরে যাবে যারা এর মানেটা জানবে, অন্তত জাস্ট এই শব্দটার মানে জানলে, বাকিগুলো সব কমন ওয়ার্ড, মূল শব্দটার মিনিংটা জানতে পারলেই হবে, ঠিক আছে? ওকে, টাইম শেষ। তাহলে সাকসুলেন্ট কথাটার মানে কি জানো? আমি মানে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু উত্তরটা খুব সহজেই বুঝতে পারবে, রসালো, জুসি। তাহলে এই মানেটা জানা থাকলে আমাদের অসুবিধা নেই কোনো উত্তরে। সাকিং মানে অ্যাকচুয়ালি চোষা, আমের আটি যেভাবে চষে খায়। সফট, কোমল। পেল মানে হচ্ছে ফেডেড, মানে কালারলেস, মানে বিবর্ণ, এটার সঙ্গে যাচ্ছে না, মানে হচ্ছে ফ্যাকাশে। জুসি মানে রসালো, রসপূর্ণ। সি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13 এর জন্য সি কারেক্ট আনসার। ওকে, চলো পরের প্রশ্ন করছি। এই কোয়েশ্চেনটা তোমাদের কমন, তো কিছু কিছু কোয়েশ্চেন রিভিশনের জন্য আমি আবার একটু মাঝে মাঝে ফেরতও নিয়ে আসি, কারণ ইংরেজির ব্যাপার তো একটু মাঝে মাঝে রিভাইজ না করলে জিনিসগুলো ভুলে যেতে হয়। তো মক টেস্টের মধ্যে এটা তো আমরা আনতেই পারি। দেখি কেমন মনে আছে কোয়েশ্চেনটা তোমাদের। গো টু গো ব্যানানাস মানে কি বলো, প্রত্যেকে বলো, প্রত্যেকে বলো। আক্ষরিকভাবে কিন্তু অর্থটাকে তোমরা নেবে না, এগুলো কিন্তু এর অন্তর্নিহিত অর্থ হিসেব করে কিন্তু তোমাদের উত্তর সিলেকশন করতে হবে, ঠিক আছে? সময় হয়ে গেছে। তাহলে এখানে দেখো গো ব্যানানাস, গো ব্যানানাস মানে টু বিকাম নার্ভাস, এই অর্থে ব্যবহৃত হয় না। টু ফিল ভেরি হাংরি, খুব ক্ষুধার্ত থাকা, সেই অর্থে এটাকে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি না। টু বিকাম ভেরি এক্সাইটেড অর অ্যাংরি, এটা হবে আমাদের সঠিক উত্তর, মুখস্থ করতে হবে। খুব এক্সাইটেড এবং খুব ক্রুদ্ধ হওয়া, রেগে যাওয়া,
এরকম একটা বোঝায়। টু কিপ ইটিং ব্যানানাস তো একদমই নয়, মানে কলা খেতেই থাকা ক্ষুধার্ত থাকা, নার্ভাস ফিল করা, সেটাও নয়। থার্ড অপশন হবে আমাদের কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 14 এর জন্য। ওকে, তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দাও সবাই, যারা এখনো লাইক করোনি প্রত্যেকে একটা করে লাইক করে দাও। আমাদের সেশনটা কিন্তু টানা 1 ঘন্টা চলবে, এখনো অনেকটা কোয়েশ্চেন আমাদের কমপ্লিট করতে হবে, 30টা প্রশ্ন রয়েছে টোটাল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন করছি, নাম্বার 15। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ব্রেভ সোলজার্স ড্যাশ দ্য পজিশন দে হ্যাড লস্ট। বলো তো কি হতে পারে সঠিক শব্দটা, প্রত্যেকে করো। করতে থাকো অবশ্যই। দ্য ব্রেভ সোলজার্স অর্থাৎ সাহসী সৈনিকটি ড্যাশ দ্য পজিশন, সে পজিশনটা কি করলো, ডিটেইনড। ডিটেইন মানে কনফাইন্ড, মানে আটকে রাখা, আটকে রাখা। তাহলে সে যেটা হারিয়েছিল সেই পজিশনটাকে সে আটকে রেখেছিল, সেই অর্থে হয় না। ইনভেডেড মানে হানা দেওয়া, আক্রমণ করা। কট মানে ধরে ফেলেছিল। ক্যাপচার মানে ধরে রেখেছিল। দেখো কট আর ক্যাপচার সাধারণত সেম হয়, কিন্তু কোনো পজিশন বা কোনো পোস্ট সেটাকে ধরা, সেই অর্থে কিন্তু আমরা সেটাকে বলবো ক্যাপচার। ঠিক আছে, আর কোনো কিছুকে আমরা ধরা, বল ধরা, অন্য কিছু ধরা, সেটাকে আমরা সাধারণত ক্যাচের সঙ্গে ধরি। ক্যাচ কট কট, এটা ক্যাচ থেকে এসেছে, ক্যাচ, কিন্তু এখানে আমাদের উত্তরটা হবে ক্যাপচার, এর অর্থও কিন্তু ধরা, তাহলে ধরে রাখা। দ্য ব্রেভ সোলজার্স ক্যাপচার দ্য পজিশন দে হ্যাড লস্ট। ঠিক আছে, তারা যেটা হারিয়েছিল সেই পজিশনটাকে ক্যাপচার করেছিল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 15 এর জন্য ডি হবে আমাদের কারেক্ট আনসার। চলো পরের প্রশ্ন করি, নাম্বার 16। এখানে একটা তোমাদের সিমিলার ওয়ার্ড অর্থাৎ সিনোনিমের দিকে তোমাদের খুঁজতে বলেছে। সিমিলার ওয়ার্ড কংগ্রিগেশন। কংগ্রিগেশনের জন্য কারেক্ট সিনোনিম কি হবে বলো, করতে থাকো প্রত্যেকে। কংগ্রিগেশন ওকে, কংগ্রেগেশন মানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি অ্যাসেম্বলি, অর্থাৎ যারা ডি অপশনটা নিলে একদমই ঠিক আছে, ডি ইজ দ্য রাইট আনসার। কংগ্রেগেশন মানে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি মানে একসঙ্গে সমবেত হওয়া। ঠিক আছে, যেটা ধর্মসভা মতন মিনিং করে আর কি, তো সেইটা কোনো মহাসভা, কোনো মহাসভা, মহাসভা বোঝায়। ডিসকাশন নয়, ডিসকাশন আলোচনা। অ্যাটেনশন হবে না, অ্যাটেনশন মানে কোনো কিছুর প্রতি মনোযোগী হওয়া। কন্ট্রাকশন মানে সংকোচন বা সংক্ষেপণ। তো ওয়ার্ড স্টক বাড়াতে হলে তোমার সামনে যাই পাবে না কেন তাদের মানেগুলো তোমরা সবসময় শেখার চেষ্টা করবে। ঠিক আছে, এটাই কিন্তু হওয়া উচিত নিয়ম। তো কংগ্রেগেশন আর অ্যাসেম্বলি কিন্তু সমার্থক হয়ে গেল, ডি হবে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16 শেষ হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। ফিয়ার অফ ক্লোজড স্পেসেস, এটাকে আমরা সঠিক ওয়ান ওয়ার্ডে কি বলবো, এটা কিন্তু সেই ফোবিয়া রিলেটেড। ফোবিয়া থেকে কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের আগেও আমরা করিয়েছি। প্রবলেম থাকলে কমেন্ট করবে, আমি চ্যাপ্টার ভিত্তিক আবার ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো, ফিয়ার অফ ক্লোজড স্পেসেস কি হবে, অ্যাগ্রোফোবিয়া, অ্যাকোয়াফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, কোনটা কারেক্ট হবে? সময় কিন্তু শেষ। তো দেখো পরপর আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকার যে ভয়টা সেটাকে আমরা ক্লস্ট্রোফোবিয়া বলি, তাই না? ক্লস্ট্রোফোবিয়া। তো ফোবিয়া, ম্যানিয়া, এগুলো কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য সমস্ত শিখতে হয়। তো আমি এগুলো পরবর্তীতে ক্লাসে নিয়ে আসবো, আলোচনা করব। ঠিক আছে, সি ইজ দ্য রাইট আনসার। ফিয়ার অফ ক্লোজড স্পেসেস হবে ক্লস্ট্রোফোবিয়া। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17 কিন্তু শেষ হলো। চলো নেক্সট কোয়েশ্চেন। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজে বের করতে হবে। ইনকারেক্টলি কিন্তু কারেক্টলি নয়, আবার বলছি, এগুলো কিন্তু বেশ মনোযোগ সহকারে খেয়াল করবে ডিরেকশন গুলো। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা কি সিনসিয়ার, গ্রিভান্স, লেজায়ার নাকি সিজ, কোনটা কারেক্ট? প্রত্যেকে আমাদের সেশনটার জন্য একটা করে লাইক করে দিও, হ্যাঁ প্রত্যেকে, এবং শেয়ার করে দাও, কারণ এখনো অর্ধেক সময় আমাদের ক্লাস বাকি রয়েছে। এখনো যতটা ক্লাস আছে এখনো ততক্ষণ ক্লাস চলবে। আমি আছি 9টা পর্যন্ত তোমাদের সঙ্গে। ঠিক আছে, তো সিনসিয়ার, গ্রিভান্স,
সিনসিয়ার গ্রিভেন্স, গ্রিভেন্স মানে কিন্তু ক্ষোভ, GRIEVANCE, তাহলে এখানে বানানটা কমপ্লিটলি ঠিক আছে, সিজটাও ঠিক আছে, কিন্তু তোমরা এটাকে সাইজ মনে করে আবার ইনকারেক্টলি ধরে না, সাইজ আলাদা আবার সিজও আলাদা, দুটো আলাদা, দুটোই কারেক্ট, কিন্তু লিজায়ারটাই ভুল, LEISURE, লিজায়ার মানে অ্যাকচুয়ালি অবসর, অবকাশ এরকম বোঝায়, ঠিক আছে। তাহলে যারা সি অপশনটা নিলে একদমই ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 18 এর জন্য সি হবে আমাদের সঠিক উত্তর, কোনো সন্দেহ নেই। দুরন্ত একটা প্র্যাকটিস কিন্তু আমরা করছি, অসাধারণ অসাধারণ প্রশ্ন আমরা সামনে পাচ্ছি, প্র্যাকটিস করো, এইভাবে করতে থাকো, হাল ছাড়লে হবে না, ধৈর্য ধরো, ঠিক আছে। সবাইকে কিন্তু আমি এই কথাটাই বলি সব সময়, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততক্ষণ অবসর নেওয়া যাবে না। হেল্প ফ্রম রিলেটিভস ড্যাশ হিম ইন ডিফিকাল্ট টাইমস, এখানে সঠিক অপশনটা কি হবে, শূন্যস্থান পূরণ। এমন কোনো পরীক্ষা নেই যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসে না, ঠিক আছে। তো সেইভাবে এগুলো শেখো, প্র্যাকটিস করো। হেল্প, হেল্প, এখানে হেল্পটা দেখো, আই হেল্প ইন ইয়োর ডিফিকাল্ট টাইম, এখানে হেল্পটা কি হিসেবে আছে, সাবজেক্টের পর আছে মানে এটা ভার্ব হিসেবে আছে, ভালো করে বোঝো, ঠিক আছে। আই নিড ইয়োর হেল্প, আমার আমার প্রয়োজন তোমার সাহায্যের, এখানে কিন্তু হেল্পটা নাউন হিসেবে কাজ করছে। তাহলে একই হেল্প আমাদের বাক্যে ব্যবহারের ভিত্তিতে পার্টস অফ স্পিচটা বদলে যাচ্ছে। তো হেল্প ফ্রম রিলেটিভস, এখানে হেল্পটা কিন্তু নাউনের মতো কাজ করছে, নাউনের মতো কাজ করছে, এটা কিন্তু দেখে রেখো, এটা পার্টস অফ স্পিচের একটা কনসেপ্ট তোমাদের সঙ্গে জাস্ট একটু আলোচনা করে দিলাম। তাহলে হেল্প ফ্রম রিলেটিভস, রিলেটিভসদের কাছ থেকে পাওয়া সাহায্য, ড্যাশ হিম ইন ডিফিকাল্ট টাইমস, ড্যাশ হিম তো পাস্ট হিম হয়, অতিক্রম করে গিয়েছিল তাকে, অ্যাপ্রুভড হয়, অ্যালাউড অনুমতি দিয়েছিল না, সাপোর্ট করেছিল, এই শব্দটা ভালো লাগছে, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, সবটাই পজিটিভ ওয়ার্ড, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন যাবে আমাদের এ। যারা এ অপশনটাকে সিলেক্ট করেছো একদমই কারেক্ট আনসার, সাপোর্টেড হবে, পুরো সেন্টেন্সটা হবে হেল্প ফ্রম রিলেটিভস সাপোর্টেড হিম ইন ডিফিকাল্ট টাইমস, অর্থাৎ আত্মীয় স্বজনদের কাছ থেকে যে হেল্পটা সেটা তাকে সাপোর্ট করেছিল তার দুঃসময়ে, অনেকটা তাকে সেটাকে এগোতে সাহায্য করেছিল, সাপোর্টই করেছিল, ডি এ হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, সাবস্টিটিউশন চাইছে, তাই তো। People are slowly returning to their normal routine after opening up of the lockdown, এই জায়গাটা আন্ডারলাইন করে দিলাম, এই জায়গাটায় সাবস্টিটিউশনের প্রয়োজন আছে কিনা তোমরা ভেবে চিন্তে বলবে, আমি ডিটেল এক্সপ্লানেশন একটুখানি পরে করবো, 20 সেকেন্ডের মধ্যেই, ঠিক আছে, তোমাদের ভাবার জন্য সময় দেওয়া হলো। দেখো একদমই ঠিক আছে, তোমাদের উত্তর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যাদের উত্তর একটু ভুল হলো একটু দেখে নাও। পিপল আর স্লোলি রিটার্নিং টু দেয়ার নর্মাল রুটিন, লোকেরা আস্তে আস্তে ফিরছিল তারা তাদের স্বাভাবিক রুটিনে, আফটার, তাহলে লকডাউন যেটা, লকডাউন মানেই তো একটা বন্ধ অবস্থা, তা সেটা তো ওপেন হয় না সেটা ক্লোজ হয়, সেটাকে ক্লিয়ার করো। লকডাউন কি ক্লোজ হয় না লকডাউন ওপেন হয়? যখন লকডাউনটা ছেড়ে দেওয়া হয়, লকডাউনটা খুলে দেওয়া হয়, মানে মানুষের এতদিন বন্দী ছিল, এবার তারা মুক্ত হয়েছে, তারা যে যার মতন করে তারা স্বাভাবিক জীবনে ফিরছে, তাহলে এটা ওপেন হওয়ার অর্থেই তো ব্যবহৃত হবে, প্রথম কথা না, এটা কোনো ক্লোজের সঙ্গে সম্পর্কিত, সেই দুটোর জন্য আমরা দুটো অপশন এলিমিনেট করে দিলাম। তার সঙ্গে সঙ্গে ওপেনিং ডাউন কেন বলবো, ডাউনটা তো সবসময় নেগেটিভ দিকে নিয়ে যায়, ওপেনিং আপটাই ঠিক আছে না, তাহলে কমপ্লিটলি এটা আমাদের নো সাবস্টিটিউশন উত্তরটাই সঠিক হবে, এখানে কোনো সাবস্টিটিউশনের প্রয়োজন নেই, এ ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ শব্দটা এখানে ঠিকঠাক ভাবে ইউজ হয়েছে। মানে এরর কারেকশনের কোশ্চেন দিলে অনেকে এররের পেছনে দৌড়াও, মানে একটা এরর খুঁজে বের করতে হবে এই আর কি, সাবস্টিটিউশন দিলে কোন একটা সাবস্টিটিউশন লাগাতেই হবে এরকম একটা টার্গেট থাকে, তো এটা অনেক সময় হয়ে যায় যে নো সাবস্টিটিউশন নো এরর, আর সব থেকে ডেঞ্জারাস কোয়েশ্চেন হয় সেইগুলোই ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় বেশি, এটাই বাস্তব, তাই না? তো সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এটা আমাদের নো সাবস্টিটিউশন হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট,
আনএকাডেমি যেটা কিনা ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। তো তোমাদের WBP এবং জেনারেল কম্বাইন্ড এক্সাম যদি তোমরা ক্র্যাক করতে চাও অবশ্যই আজকেই তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও। এখানে তোমরা আলামিন 9 আমিন এটা রেফারেল কোডে অ্যাপ্লাই করবে, তাহলে ম্যাক্সিমাম 10% পর্যন্ত তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা তোমাদের প্রিয় এডুকেটরদের কাছ থেকে ক্লাস পাবে, এছাড়াও আমি ইংরেজিতে তোমাদের সেখানে ক্লাস করাই। তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করতে পারবে, লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে তোমরা তোমাদের প্রিয় এডুকেটরের কাছ থেকে ক্লাস পাবে। আলামিন 9 আমিন ম্যাক্সিমাম এটা কোড অ্যাপ্লাই করবে। ফোন নাম্বার এটা, আনএকাডেমির সঙ্গে কথা বলার জন্য তোমরা এই নাম্বারে ফোন করতে পারো। সাবস্ক্রিপশন প্ল্যান কি কি আছে? 3 মাসের সাবস্ক্রিপশন নেওয়া যায়, 6 মাসের নেওয়া যায়, 12 মাসের নেওয়া যায়। 3 মাসের জন্য অরিজিনাল প্রাইস এটা। রেফারেল কোডে যদি আলামিন 9 আমিন অ্যাপ্লাই করো তখন তোমাদের প্রাইস হয়ে যাবে এটা, অনেকটা সেভ হবে তখন। সেই মতো করে তোমরা তোমাদের হিসেব করে বুঝে অবশ্যই সাবস্ক্রিপশন নিলে। এখানে সাবস্ক্রিপশন নিলে তোমরা কোন কোন কিছু উপকৃত হবে? প্রিয় শিক্ষকদের কাছ থেকে শিখতে পারবে, সম্পূর্ণ সিলেবাসের কভারেজ করা হয়, নিয়মিত ছাত্রদের প্রশ্নের সমাধান করা হয়, পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি, টেস্ট সিরিজ, সাপ্তাহিক মক টেস্ট। তো প্রস্তুতি নেওয়ার জন্য আর কিছু লাগে না, যথেষ্ট। ঠিক আছে, লেটস ক্র্যাক ইট। কোয়েশ্চেন নাম্বার 21, এভানেসেন্টের জন্য তোমরা অপোজিট ওয়ার্ড খুঁজবে। দেখো, এভানেসেন্ট কথার অ্যাকচুয়ালি অর্থ কি বলতো? এভানেসেন্ট কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি বলতে পারি বিলোপ, নিশ্চিহ্ন। ঠিক আছে, আর একটা মানে করা যায় অন্তর্ধান, মানে নেই বললেই চলে। এখন কথা হচ্ছে ফ্লিটিং, এরাটিক, এলিউসিভ। এলিউসিভ মানে কি বলতো? ছলনাময়, মায়াময়, ছলনাময়। মানেগুলো একটু নোট করো, শেখো। ছলনাময়, মায়াময়। ঠিক আছে, ফাঁকা, এরকম আমরা বলতে পারি। আচ্ছা, এরাটিক কথার মানে অস্থির বলতে পারি। ঠিক আছে, এরাটিক কথার অর্থ অনিশ্চিত বা অস্থির বলতে পারি। আর ফ্লিটিং মানে দ্রুতগামী। আবার এর মানে হয় কি জানো? ক্ষণস্থায়ী বা ক্ষণজীবী। তাহলে এর সঙ্গে আমাদের অপোজিট অর্থ আসছে না কিন্তু। এটা নিশ্চিহ্ন, অন্তর্ধান, আর এটা এন্টাইসিং মানে প্রলুব্ধকর, মানে এর সঙ্গে কোনো আকর্ষণ নেই, আর এটাকে আকর্ষণ করছে। তাহলে দেখো, তুলনামূলকভাবে শব্দ যদি আমরা এর সঙ্গে দেখতে চাই, আমাদের অপোজিট অর্থ এটাই হচ্ছে, কারণ এটার প্রতি কোনো ইন্টারেস্ট না থাকা। বিলোপ, নিশ্চিহ্ন, অন্তর্ধান হয়ে গেছে মানে কোনো ইন্টারেস্ট নেই, আর এর প্রতি ইন্টারেস্ট জেগে আছে। দ্রুতগামী, অস্থির, অনিশ্চিত, ইলুসিভ, এটার সঙ্গে কিন্তু আসছে না। তো অনিশ্চিত, ছলনাময়, এগুলো তো নেই। এগুলোর সঙ্গে সিনোনিমের মতো কিছুটা সম্পর্ক থাকতে পারে, এটার সঙ্গে কোনো সম্পর্ক পাচ্ছি না। বা এটার সঙ্গেও আমরা বলতে পারি হ্যাঁ, তিনটে সিনোনিম হতে পারে, কারণ এটা ক্ষণজীবীর সঙ্গে আসছে, মানে নেই বললেই চলে। অনিশ্চয়তার সঙ্গে আসছে, হ্যাঁ, ফাঁকা, ছলনাময়ের সঙ্গে আসছে। এরা পারস্পরিক সব এর সমার্থক যাচ্ছে। একটা এখানে এন্টাইসিংটা রয়েছে প্রলুব্ধকর হিসেবে, এটাই হবে আমাদের অপোজিট ওয়ার্ড। এটা যদি আমাদের নেগেটিভ ওয়ার্ড হয়, এটা আমাদের কিন্তু পজিটিভ সেন্স। এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, সব নেগেটিভ দিকে যাচ্ছে। এটা একমাত্র পজিটিভ। তাহলে নেগেটিভের সঙ্গে পজিটিভ মেলাতে গেলে আমাদের 4টে সিরিজ অনুযায়ী আমাদের এই অপশনটাকে কারেক্ট করতে হবে, কিছু করার নেই। আমাদের অপশন মেনটেন করতে হবে, তাই না? অপশন মেনে তো উত্তর আমাদের ডিসিশনটা নিতে হবে। তো যাই হোক, তোমরা যারা উত্তরটা এই করলে ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসবো। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড আগেও দুটো করেছি, এই নিয়ে আমাদের আজকে তৃতীয় কোশ্চেন। করো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড খোঁজো। দেখো, ফার্স্টিংটা কিন্তু ঠিকই আছে বানান, ফার্স্টিং এর মধ্যে কোনো ইনকারেক্টলি কিছু নেই। ফার্দার, ফার্দার দুটোই কিন্তু ঠিক। এই ফার্দার আর এই ফার্দার দুটোর মধ্যে ডিফারেন্স আমরা অ্যাডজেক্টিভের ক্লাসেও কিন্তু শিখিয়েছিলাম, জানি না তোমাদের কতজনের মনে আছে। এই ফার্দার মানে আরো, মানে ইন অ্যাডিশন টু। আর এই ফার্দার মানে হচ্ছে ডিস্টেন্স, মানে দূরত্ব সূচক। এটা দূরত্ব সূচক।
আর এটা হচ্ছে আরো ইন অ্যাডিশন টু। ফ্যাবুলাস বানানটা এখানে ইনকারেক্ট হয়েছে, ইনকারেক্ট। ফ্যাবুলাস বানান হয় FABULOUS, ফ্যাবুলাস, ফ্যাবুলাস ফার্স্টিংও ঠিক আছে। যারা বি অপশনটা নিয়েছো একদমই ঠিক, কারেক্ট আনসার। ওকে, চলো আমরা পরের প্রশ্ন করব। হাউ টাইমস ফ্লাইজ ইডিয়ম, আজকে আমরা কিন্তু এটা নিয়ে থার্ড ইডিয়ম করছি। 3-4টে ইডিয়ম আজকেও প্র্যাকটিস হয়েছে। তো একদম প্রিভিয়াস ইয়ার লেভেলের কোয়েশ্চেন কিন্তু তোমরা সামনে পাচ্ছ। তো প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে করো, যে হ্যাঁ এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, শেখা দরকার, প্রত্যেকে জানতে হবে। করো। কেমন করে সময়গুলো গেল উড়ে, তাই না? এরকম কিছু বলেছে। হাউ টাইম ফ্লাইজ, টাইম সিমস টু স্টে স্টিল। ফ্লাই মানে কি স্টিল হয়ে দাঁড়িয়ে রয়েছে, স্থিরভাবে নয়। ডিফিকাল্ট টু পাস টাইম, সময় কাটানো কঠিন হয়ে পড়েছে। তাহলে ফ্লাই মানে তো উড়ে চলে গেছে। এ ক্লক গোয়িং ভেরি ফাস্ট, এটা না। টাইম সিমস টু মুভ কুইকলি, ডি ইজ দ্য রাইট আনসার। সময় যেন অতি দ্রুততার সঙ্গে বেরিয়ে গেল। তাহলে ফ্লাই মানে যখন উড়ে যাচ্ছে তাহলে সেটা স্টিল নয়। ডিফিকাল্ট টু পাস, সময় কাটছে না এমন। এ ক্লক গোয়িং ভেরি ফাস্ট নয়। টাইম সিমস টু মুভ কুইকলি, এটাই হবে কারেক্ট আনসার ডি। থার্ড আর ফোর্থ এর মধ্যে কিছুটা সিমিলারিটি রয়েছে, কিন্তু মনে রাখতে হবে এটাই তোমাদের সঠিক উত্তর হবে, ডি। মনে রাখতে হবে, এগুলো পড়তে হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন করি। তো ইডিয়াম এইভাবে আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কিন্তু করছি, পরবর্তীতে আবার করানোও হবে। তো এইভাবে রেগুলার কিন্তু ক্লাসগুলো না দেখলে কিন্তু তোমরা এগুলো ভুলে যাবে। তো রেগুলারিটি মেনটেন করা দরকার সবার। সেই মতো করে রেগুলার তৈরি থাকবে। 8টার সময় আমাদের কিন্তু ইংরেজিতে ক্লাস করা হয়। তো আমাদের চ্যানেলে নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও মনে থাকতে থাকতে। আর অবশ্যই অবশ্যই একটা করে লাইক করো, শেয়ার করো প্রত্যেকে। চলো প্রশ্ন আমরা চলে এসেছি পরবর্তী প্রশ্নে, নাম্বার 24। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য টিচার ওয়াজ ভেরি, টিচারের কি বর্ণনা করবে, কোন অ্যাডজেক্টিভটা নেবে? শি নেভার লেট এনিওয়ান প্লে প্র্যাঙ্কস ইন হার ক্লাস। তো টিচারকে এখানে ফেমিনাইন জেন্ডার হিসেবে দেখানো হচ্ছে, হার ব্যবহার করা হয়েছে। টিচার ছিলেন খুব কি হ্যাপি, জভিয়াল, লিনিয়েন্ট, স্ট্রিক্ট, যে তিনি কখনো কাউকে মানে অনুমতি দেন না প্র্যাঙ্ক করার জন্য তার ক্লাসে, মানে ক্লাসের মধ্যে কোনো হাসি ঠাট্টা, বিদ্রুপ, ব্যঙ্গ, কৌতুক, মজা করার জন্য কোনো পারমিশন দেন না। তাহলে দ্য টিচার ওয়াজ ভেরি, কোনটা করবে? হ্যাপি, জোভিয়াল, লিনিয়েন্ট, স্ট্রিক্ট। সময় শুরু হয়ে গেছে, করো প্রত্যেকে। জোভিয়াল মানে আনন্দদায়ক, মানে তুমি যদি হ্যাপি নাও তো তোমাকে জভিয়ালও নেওয়া উচিত, কারণ দুটো সেম অর্থ। সেই অর্থ হবে না। তাহলে টিচার ছিলেন খুব আনন্দিত যে তিনি কাউকে তার প্র্যাঙ্ক করার জন্য অনুমতি দিতেন না। লিনিয়েন্ট মানে কোমল, যারা মনে, তাহলে টিচার এরকম হলে ওটা অনুমতি দিতেন, হচ্ছে না। স্ট্রিক্ট মানে খুব কড়া, কঠোর। টিচার ছিলেন খুব কঠোর, খুব কড়া মেজাজের, যে তিনি কাউকে ক্লাসে প্র্যাঙ্ক করার জন্য অনুমতি দিতেন না। এখানে আমাদের ডি অপশন হবে ঠিক। কোয়েশ্চেন নাম্বার 24 শেষ হয়ে গেল, ঠিক আছে? আর 6টা কোয়েশ্চেন মাত্র বাকি আছে। কাউন্ট হচ্ছে কিনা আমাকে একটু জানাও তো। ক্লাস করে যাবে কিন্তু আমার কথা শুনবেন, এটা করলে কিন্তু খুব খারাপ লাগবে। আমার কথা শোনা উচিত তো, আমি তো খারাপ কিছু বলবো না, তাই না? তাহলে এখানে তোমরা কাউন্ট করবে এবং স্কোর কত হচ্ছে কিন্তু আমাকে শেষে জানাবে, কমেন্ট করে প্রত্যেকে জানাবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন করছি, নাম্বার 25। এবার কিন্তু তোমাদের মাথা ঘামাতে হবে। আগে ভালো করে প্রশ্নটা আমি পড়ে দিই, ধীরে সুস্থে তোমরা পড়ো, তারপর সময় শুরু করবো। While India is home, পড়ার অভ্যাস করো। While India is home to 75% of the tigers in the world, the Global Tiger Day, as it is also known, sees awareness events organized in the country as well as in neighboring Bangladesh and Nepal. Its primary object is to preserve the natural habitat of the tiger. International Tiger Day was initiated in 2010 at the St. Petersburg Tiger Summit. This annual event, observed on 29 July, aims to create awareness on tiger conservation. Okay, এইবার তোমরা সময় পাবে 30 সেকেন্ডস দেবো, একটু জানি সময় লাগা উচিত, একটু সময় লাগবে আর কিছু বলার নেই। 30 সেকেন্ড আমি তোমাদের টাইম দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে টাইম হচ্ছে। চলো ঠিক আছে, করতে থাকো। করো করো প্রত্যেকে করো।
টাইম শেষ প্রায়। ওকে, তাহলে এটাকে আমাদের কোন উত্তরটাকে সঠিক বলে মনে করতে পারি? দেখো আমি তোমাদের লজিকটা বলে দিই। ধরো আমরা যদি মনে করি বি দিয়ে কি শুরু হবে, ইটস প্রাইমারি, কোনো রকম সম্ভব নয়। ইটস প্রাইমারি মানে এটার প্রাইমারি অবজেক্টিভ, এটার মানে কোনটার বুঝলাম না, বি দিয়ে শুরু হবে না। ডি দিয়ে কি শুরু হতে পারে? দেখো দিস লেখা রয়েছে, দুটো অপশন কমালাম, এবার আমাদের হয় বি না হলে ডি, এই দুটোর মধ্যে একটা হবে। এবার আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে কোনটা এর মধ্যে থেকে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। সি দিয়ে শুরু হবে শিওর, এখানেও সি রয়েছে। তাহলে দেখো ইন্টারন্যাশনাল টাইগার ডে ওয়াজ ইনিশিয়েটেড ইন 2010। ইন্টারন্যাশনাল টাইগার ডেটাকে প্রথমে আর মানে প্রাথমিকভাবে আনা হয়েছিল 2010 সালে, ঠিক আছে, সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিটে। তারপরে ডি কি বলেছে, দিস অ্যানুয়াল, এই তো এই অ্যানুয়ালটা ইভেন্ট অবজার্ভড অন 29 জুলাই এইমস টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অন টাইগার। ভালোই তো হচ্ছে শুরু, কিন্তু সি এর সঙ্গে এটা কি যাচ্ছে? ইন্টারন্যাশনাল টাইগারটা পড়লাম, while India is home to 75% of the tigers in the world, the Global Tiger Day, as it is also known, sees awareness events organized in the country as well as। এই প্রসঙ্গের পরে এই প্রসঙ্গটাই ভালো হচ্ছে। সি এর সঙ্গে ডি এর পেয়ারটা কনফার্ম করে নাও, বেশি মাথা ঘামাতে হবে না আর, হয়েছে? বি হবে কারেক্ট আনসার। যারা বি নিয়েছো একদমই সঠিক, তোমাদের হিসাবে আরো একটা নাম্বার যোগ হতে পারে। যারা বি অপশন করেছো প্রত্যেকে সেইভাবে কিন্তু যোগ করে যাও। টোটাল 30-এর মধ্যে তোমরা কত স্কোর করছো আমাকে কমেন্টে জানাবে। আমি সবার কাছ থেকে কমেন্ট কিন্তু শেষে দেখবো, তারপরে আমি কিন্তু ক্লাস এন্ড করবো, ঠিক আছে? আর যারা আমাদের রেকর্ডেড ক্লাস দেখবে, যারা লাইভে কোনো কারণবশত থাকতে পারো না, থাকা উচিত, থাকলে ভালো হয়, তো তারা কিন্তু আমাদের রেকর্ডেড ক্লাসে কিন্তু কমেন্ট করে দেবে, ঠিক আছে? কে কত স্কোর করেছো আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি চেক করবো, সবার কমেন্ট কিন্তু আমি দেখবো। চলো পরের প্রশ্ন করছি। আচ্ছা কি আছে, পুট্রেফাই, ঠিক আছে? পুট্রেফাই এর জন্য অ্যান্টোনিম কি হবে? দেখো পুট্রেফাই কথাটার মানে অ্যাকচুয়ালি ডিকম্পোজের সমার্থক। ডিকম্পোজ মানে কি জানো তো? ডিকম্পোজ মানে হচ্ছে পচানো, পচিয়ে ফেলা। কন্টামিনেট মানে দূষিত করা। ডিস্ট্রয় মানে ধ্বংস করা, নষ্ট করা, মানে সেমই যায়। আর পুট্রেফাই মানে কিন্তু পচানো বা নষ্ট করা, নষ্ট করা বা ভেঙে ফেলা ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবই সিনোনিমে দিকে যাচ্ছে। অ্যান্টোনিম বলেছিল যখন, তখন আমাদের সি অপশন ছাড়া কোনো গতি নেই। কম্বাইন মানে একত্রিত করা, সংশ্লিষ্ট করা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। মানে এটা হচ্ছে পজিটিভ সেন্স, এটা নেগেটিভ আছে, এটা নেগেটিভ আছে, এটা নেগেটিভ আছে, এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ দিকে যাচ্ছে। তাই জন্য আমরা এটা যাবো, আমরা নেগেটিভ পজিটিভ মেলাবো শব্দের সঙ্গে যে মিনিংটা করছে, তাই না? তাহলে পুট্রিফাই এর জন্য কম্বাইন হবে আমাদের কারেক্ট অ্যান্টোনিম, তাছাড়া আর কোনো অপশন কিন্তু কাছাকাছি যাচ্ছে না। চলো প্রশ্ন চলে এসেছি আমাদের পরবর্তীতে 27। এখানে কিন্তু ইডিয়ম, দেখো আরো একটা নতুন ইডিয়ম, কারো কাছে নতুন কারো কাছে পুরানো। আমাদের রেগুলার স্টুডেন্টের কাছে এটা কিন্তু পুরানো, কারণ তারা এই প্রশ্নটা আমার কাছে ফলো করেছো। যারা নতুন স্টুডেন্ট তাদের কাছে নতুন হতে পারে, তো করো, অসুবিধা নেই, প্র্যাকটিস তো করাই যায়। রেগুলার ক্লাস করছি, কোয়েশ্চেন তো এক কোয়েশ্চেন মাঝে মাঝে রিপিট হতেই পারে। করো, টু পুট এ স্পোক ইন ওয়ান্স হুইল, তাহলে হুইলের সঙ্গে স্পোক রাখা, তাহলে তার গতিপথে বাধা সৃষ্টি করে, ঠিক আছে? টু পুট এ ডিফিকাল্টি ইন দ্য ওয়ে অফ প্রোগ্রেস, এটা হবে আমাদের উত্তর। টু পুট এ ডিফিকাল্টি ইন দ্য ওয়ে অফ প্রোগ্রেস, অর্থাৎ প্রোগ্রেসের পথে কোনো একটা ডিফিকাল্টি তৈরি করা, সমস্যা তৈরি করা। ডি হবে কারেক্ট আনসার। টু বি অ্যাডভান্টেজেস অ্যাট দ্য টাইম অফ ডিফিকাল্টি নয়, টু মেইনটেইন আন্ডার অল সার্কামস্টান্সেস নয়, টু ব্লেম দ্য আদার পার্টি একদমই নয়। ডি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 27 শেষ হয়ে গেছে। চলো পরের কোয়েশ্চেন নাম্বার 28, আবার একটা ইডিয়ম, অ্যাট লগার হেডস। করো, আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে, ঠিক আছে? এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। ওকে,
তাহলে এক লগারহেডস মানে কি টু সাফার, টু ইন কনফ্লিক্ট উইথ সামওয়ান, টু ফেস টাফ কম্পিটিশন, টু বি ইন ডু অর ডাই সিচুয়েশন, ইন কনফ্লিক্ট উইথ সামওয়ান, কারোর সঙ্গে কনফ্লিক্টে জড়িয়ে পড়া, ঠিক আছে, কোনো দ্বন্দ্ব, কোনো সংঘাত, কোনো ঝগড়া, কোনো ঝামেলা, কোনো বাগবিতণ্ডাতে জড়িয়ে পড়াকে বলা হয় এক লগারহেডস, ইন কনফ্লিক্ট উইথ সামওয়ান, কারোর সঙ্গে কোনো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়া। বুঝতে পেরেছো? একদম, যারা বি অপশনটাকে নিয়েছো কারেক্ট আনসার হয়েছে। চলো কোয়েশ্চেন নাম্বার 29, এ সেলফ গভর্নিং কান্ট্রি অর রিজিয়ন কি হবে? সেলফ গভর্নিং কান্ট্রি অর রিজিয়ন, কোয়েশ্চেন নাম্বার 29। আর একটা কোয়েশ্চেন করাবো, ঠিক আছে, তারপরে তোমাদের কমেন্ট দেখবো কে কেমন স্কোর করলে সেটা চেক করবো। এ সেলফ গভর্নিং, সেলফ মানে নিজ, আত্ম, তাহলে সেলফ গভর্নিং কান্ট্রি অর রিজিয়ন মানে যে কান্ট্রি নিজেই পরিচালিত হয় নিজের শাসকদের মাধ্যমে, নিজের মানে মনোনীত প্রার্থীর মাধ্যমে, নিজেদের জনগণের মাধ্যমে, তাহলে সেলফ গভর্নিং কান্ট্রি অর রিজিয়ন বলতে আমরা অ্যাকচুয়ালি কোনটা বুঝবো, কোনটা সঠিক হবে? একদমই সঠিক, একদমই সঠিক, এ হবে কারেক্ট আনসার, অটোনমি হবে কারেক্ট আনসার। একদম, তোমরা যারা এ সিলেক্ট করেছো একদমই সঠিক। ডেমোক্রেসি বলতে গণতন্ত্র বোঝায়, আর অ্যানার্কি বলতে বোঝায় অ্যাকচুয়ালি অরাজকতা বা বিশৃঙ্খল অবস্থা, অরাজকতা বা বিশৃঙ্খল অবস্থা, দেশে যখন আইন কানুন কিছু থাকে না, অরাজকতা বা বিশৃঙ্খলা, এটা বোঝায় অ্যানার্কি। আর মোনার্কি কথাটার মানে কি? মোনার্কি আমরা তো জানি অবশ্যই রাজতন্ত্র, তাহলে এখানে কি আমাদের সেলফ গভর্নিং কান্ট্রি যে রাজতন্ত্রের সঙ্গে মিলবে? ডেমোক্রেসি মানে গণতন্ত্র, গণতন্ত্র। আর এটা হবে আমাদের অটোনমি, অটোনমি কথার মানে অ্যাকচুয়ালি স্বায়ত্ত শাসন, স্বরাজ, স্বরাজ বা স্বায়ত্ত শাসন। ঠিক আছে, এখানে আমাদের উত্তর হবে 29 এর জন্য এ। চলো পরের প্রশ্ন করি, লাস্ট কোয়েশ্চেন তোমাদের সামনে আসছে। এ প্লেস ওয়্যার কয়েন্স, মেডেলস অর টোকেন্স আর মেড, এমন একটা জায়গা যেখানে কয়েন্স, মেডেলস, টোকেন্স গুলোকে বানানো হয়, তাকে ওয়ান ওয়ার্ডে আমরা কি বলবো? বলো, প্রত্যেকে করো। তাকে ওয়ার্কশপ বলে, কাস্টিং বলে, মিল বলে, নাকি মিন্ট বলে? কোনটা বলে? ওয়ান ওয়ার্ড। ভোকাবুলারিতে স্ট্রং হতে হবে, কিন্তু ভোকাবুলারিতে রীতিমতো চর্চা করতে হবে, নোটস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ক্লাসে জয়েন করতে হবে, লেখালেখি করতে হবে, অনেক কাজ। ইংরেজিতে কিন্তু অত সহজে তোমাদের মানে উতরানো সম্ভব হবে না যদি না তোমাদের নিয়ম করে প্র্যাকটিস হয়। আর তুমি যদি প্র্যাকটিসটা না করো, তোমাকে টপকে অন্যজন চলে যাবে, এটা মাথায় রেখো, কারণ অন্যজন বসে নেই, এটা বুঝবে। তুমি বসে আছো, তুমি ফাঁকি দিচ্ছ, তুমি ভাবছো অন্য জায়গা থেকে ম্যানেজ করবে, এটা একটা কম্পিটিশন ফিল্ড, সুতরাং তোমাকে টপকানোর জন্য আরেকজন ওয়েট করে রয়েছে, কেউ কারোর জন্য কিন্তু বিন্দুমাত্র জায়গা ছাড়বে না। তো সমস্ত সাবজেক্টকে গুরুত্ব দাও, ইংরেজিটা অনেকের অপ্রিয় হলেও তোমার পরীক্ষা ফেস করতে হবে, তার জন্য তোমার রেগুলার ক্লাস করতে হবে। আমাদের প্রশ্নগুলোর লেভেলটা কিন্তু আলাদা, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন পরীক্ষার কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া ডাইরেক্ট, তো এখান থেকে তোমরা ধারণা করতে পারবে যে পরীক্ষায় প্রশ্ন কেমন হয়। ঠিক আছে, তো কোয়েশ্চেনগুলো মন দিয়ে করো। তো এ প্লেস হোয়ার কয়েন্স, মেডেলস অর টোকেন্স আর মেড, তাকে আমরা এক কথায় বলবো মিন্ট। মিন্টের মানে হচ্ছে টঙ্কশালা, যেখানে টাকা তৈরি করা হয়, কয়েন বানানো হয়। মিল মানে হবে না, কাস্টিং হবে না, ওয়ার্কশপ হবে না, ডি ইজ দ্য রাইট আনসার। প্লেস ওয়্যার কয়েন্স, মেডেলস আর টোকেনকে তৈরি করা হয়, তাকে আমরা বলবো মিন্ট। মিন্টের আরো একটা মানেই আছে কিন্তু, যেটা আমরা একটা পাতা বলি, পুদিনা পাতা। ঠিক আছে, সেটা একটা আলাদা অর্থ, কিন্তু এখানে আমাদের এর মানে টঙ্কশালা, যেখানে টাকা বানানো হয়, কয়েন্স তৈরি করা হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্লাস। যতটুকু পারলাম আমি তোমাদেরকে সঙ্গে থাকার চেষ্টা করলাম, এবং যতটা পেরেছো তোমরা উত্তর করেছো। এবার এর মধ্যে থেকে যে সমস্ত ছোটখাটো ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো সংশোধন করে নাও, তাহলেই তোমাদের মোটের ওপর প্রস্তুতিটা ঠিকঠাক চলবে বলেই মনে হয়। তো অবশ্যই এভাবে রেগুলার ক্লাসটা করো। আবার সোমবার থেকে কিন্তু আমাদের ক্লাস আবার নতুন করে যেভাবে চ্যাপ্টার ভিত্তিক হচ্ছে সেভাবে কিন্তু আবার ক্লাস শুরু হয়ে যাবে। আগামীকাল সানডে, সানডে মানে আমাদের অফ ডে, কোনো ক্লাস নেই। তো আজকে ক্লাসটা আমাদের এখানে শেষ করতে হবে। এবার তোমরা আমাকে স্কোরটা জানাও, দেখি কে কেমন স্কোর করেছো। অবশ্যই প্রত্যেকের স্কোরটা আমি দেখবো, এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে সঠিকটা তোমরা কমেন্ট করে জানাতে থাকো, ঠিক আছে? আর রেকর্ডেড ক্লাসে কিন্তু প্রত্যেককে কমেন্ট করতে হবে। ওকে, ঠিক আছে, তো করো, কমেন্ট করো সবাই, আমি দেখছি।
ওকে, সবার কমেন্ট যখন আমি দেখব মোটামুটি রেকর্ডেড ক্লাসেও সমানভাবে কমেন্ট কিন্তু করে রাখবে, সেখান থেকেও আমি দেখে নেব। ঠিক আছে, তো আশা করি তোমাদের পরীক্ষাটা ভালোই দিয়েছো। এভাবেই প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে করতে একভাবে তোমরা নিশ্চয়ই তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। ওকে, ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে শেষ হবে। আমাদের চ্যানেলে যারা নতুন আছো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 1 মিলিয়নের কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি একটা মাইলস্টোন বাকি আছে। তোমরা অবশ্যই নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং অল বাটনটাকে প্রেস করে রেখো, সমস্ত আপডেট নোটিফিকেশন সময় মতো পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হওয়া তোমাদের দরকার, সেখান থেকে তোমরা লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবে খুব শীঘ্রই। তোমাদের সঙ্গে আমরা অফলাইন ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি, সেখানেও কিন্তু তোমরা টোটাল ডিটেল যে আপডেটটা সেখানেও টেলিগ্রাম থেকেই তোমরা জানতে পারবে। তো সেই জন্য টেলিগ্রামে যুক্ত হওয়া আবশ্যিক, প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকবে। আর আমাদের ফেসবুক পেজেও তোমরা কানেক্টেড থাকতে পারো, এই ধরনের আপডেটস তোমরা কিন্তু সবসময় সময় মতো পেয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট দিন সোমবার থেকে। আবার নতুনভাবে ক্লাস শুরু হবে, চ্যাপ্টার ভিত্তিক যেভাবে করার কথা রয়েছে সেভাবে আবার নতুন কোনো টপিক আমরা অ্যাড করে নেব। সবাই ভালো থেকো, ঠিক আছে, থ্যাংক ইউ। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। গুড নাইট, থ্যাংক ইউ।